ঠিক আছে, তাই করবো, অসুবিধা নেই কোনো। পড়েছো আজকে সবাই? স্টার্ট করছি, হ্যাঁ, যেটুকুনি বাকি ছিল। ওকে। তো আমাদের কত প্যাথোলজিক্যাল জন্ডিসটা অবধি বলা হয়েছিল, তাই তো? প্যাথোলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস নিয়ে কারোর আর গোলাচ্ছে না তো? আগের দিন বলছিলে সব কারোর গুলিয়ে যাচ্ছে। সব ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা রেকর্ড হয়নি তাই বলছে দাদা, কিন্তু আমি, কেউ একটা আমাকে বললো, আমি রেকর্ডিংটা অনও করেছিলাম। এবার তারপরে একবার লিভ করে বোধহয় জয়েন করেছিলাম, তখন কি বন্ধ হয়ে গেছে কিনা বুঝতে পারিনি। 14 তারিখ হচ্ছে আমি ওই যেটুকুনি বাকি ছিল আগেরটা সেটা পড়িয়েছিলাম। আর হচ্ছে এই জন্ডিসটা শুরু করেছিলাম। ঠিক আছে। ঠিক আছে, আমি আজকে উম ঠিক আছে, আমি জন্ডিসটা একদম প্রথম থেকেই শুরু করছি, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, জন্ডিস কি? জন্ডিস হলো ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্কিন, ক্লেরা, মিউকোসা, এটাই হচ্ছে জন্ডিস। এখানে কি হয়, আনকনজুগেটেড বা ইনডিরেক্ট বিলিরুবিনের পরিমাণটা বা টক্সিক ফ্যাট সলিউবল বিলিরুবিনের পরিমাণটা আমাদের বডিতে, ব্লাডে বেড়ে যায়। সেটাই হচ্ছে তোমার জন্ডিস। বিলিরুবিন কোথা থেকে তৈরি হচ্ছে? বিলিরুবিন তৈরি হচ্ছে আরবিসি ব্রেকডাউনের ফলে। আরবিসি ব্রেকডাউনের ফলে বিলিরুবিন তৈরি হচ্ছে। নিওনেটদের ক্ষেত্রে 5 mg/dl এর উপরে বিলিরুবিন উঠে গেলে তাকে জন্ডিস ধরা হয়। আর অ্যাডাল্টসদের ক্ষেত্রে 2 mg/dl এর বেশি হয়ে গেলে তাকে তোমার জন্ডিস দেখা যায়। জন্ডিস ইয়েলোইশ ডিসকালারেশন কোথায় কোথায় দেখা যায়? ফেসে দেখা যায়, ন্যাসোভিয়াল ফোল্ডে দেখা যায়, টিপ অফ দি নোসে দেখা যায়, নিওনেটদের অ্যাবডোমেনে দেখা যায়, পাম শোলে দেখা যায়। ঠিক আছে। এগুলোতে তোমার যদি ন্যাচারাল লাইটে তুমি দেখো ভালো করে, তবে জন্ডিসের পরিমাণটা বুঝতে পারবে, মানে জন্ডিস হয়েছে কিনা সেটা বুঝতে পারবে। 60% তোমার টার্ম নিওনেটদের ক্ষেত্রে, আর 80% প্রিটার্ম নিওনেটদের ক্ষেত্রে তোমার 5 mg/dl এর ওপর সিরাম বিলিরুবিন লেভেল থাকে। ফার্স্ট উইকের ক্ষেত্রে নর্মালি এটা অনেক ক্ষেত্রেই থাকে। ঠিকঠাক এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারে না বা টেকনিক জানে না, এক্ষেত্রে তোমার বিলিরুবিন লেভেলটা একটু বেড়ে যায়। এবং তারপরেও তোমার 6% টার্ম বেবির ক্ষেত্রে বিলিরুবিন 50 mg/dl এর ওপরে চলে যায়। দু টাইপের আমার কি বলে, দু টাইপের তোমার জন্ডিস রয়েছে, একটা ফিজিওলজিক্যাল জন্ডিস, একটা প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিসটা কি? যেটা আফটার 24 আওয়ার্স বার্থ হচ্ছে, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল। এন্ড প্যাথোলজিক্যাল হচ্ছে ফার্স্ট আওয়ার্সেই যেটা হচ্ছে, উইথিন 24 আওয়ার্স, সেটাই হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল। হলো ফিজিওলজিক্যাল জন্ডিস কি হচ্ছে? ফিজিওলজিক্যাল জন্ডিসে তোমার বোথ পিটাম টার্ম সব ক্ষেত্রেই দেখা যায়, আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়। আর তোমার এটার কি কি কারণ রয়েছে? এটার কারণের মধ্যে তোমার রয়েছে ফিটাল আরবিসি, যেটা বললাম বিলিরুবিনটা তৈরি হয় আরবিসির ব্রেকডাউনের ফলে। আরবিসির এমনি লাইফ স্প্যান কত? 120 ডেজ। এক্ষেত্রে কি হচ্ছে, ফিটাল লাইফ স্প্যান
শর্টার হয়ে যাচ্ছে, 80 ডেজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফিটাল ডিস্ট্রাকশনটা খুব তাড়াতাড়ি ঘটছে, ফলে বিলিরুবিনের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে পলিসাইথেমিয়া মানে হাই এইচবি লেভেলের ক্ষেত্রেও দেখা যায়। হাই এইচবি লেভেলটা কত? হাই এইচবি লেভেলটা, হ্যাঁ বাচ্চাদের তো 80 ডেজ, হ্যাঁ হাই এইচবি লেভেলটা কত? প্রায় 18 to 24 mg/dl এইচবি লেভেল হয়ে যায় পলিসাইথেমিয়া, সেক্ষেত্রেও তোমার এই হাই বিলিরুবিন লেভেলটা দেখা যায়। আর কি কি রয়েছে? ইউডিপিজি, ইউরিডাইন ডাইফসফেট গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এইটার যদি এনজাইমেটিক অ্যাকশন ডিক্রিজড পায়, সেক্ষেত্রেও বিলিরুবিনের কনজাংশনটা ডিফেক্টিভ হয়। কি বললাম? ইউডিপিজিটি, ইউরিডাইন ডাইফসফেট গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এটার এনজাইমেটিক অ্যাকশন যদি ডিক্রিজড হয়, সেক্ষেত্রে বিলিরুবিন ডিফেক্টিভ হয়, সেক্ষেত্রেও এই ফিজিওলজিক্যাল জন্ডিস দেখা যেতে পারে। আর কি কি ক্ষেত্রে দেখা যেতে পারে? ইম্যাচিওর লিভার বা ইনসাফিসিয়েন্ট কমন স্কেল ফ্লোরা যদি থাকে, প্রিম্যাচুরিটি যদি হয়, প্রপার ফিডিং যদি বাচ্চাকে না করানো হয়, সেক্ষেত্রে এই ব্রেস্ট মিল্ক জন্ডিস যেটা হয়, সেটাও ফিজিওলজিক্যাল জন্ডিসের মধ্যেই পড়ে। ইনএফেক্টিভ ব্রেস্ট ফিডিং এর জন্য এটা হতে পারে। এটা যেটা বললাম আফটার 24 আওয়ার্স হয়, তোমার প্রিম্যাচিওরদের ক্ষেত্রে 48 আওয়ার্স পরেও হতে পারে। টার্ম বেবির ক্ষেত্রে এটার ম্যাক্সিমাম লেভেল থাকে ফোর্থ ডেতে দেখবে সিরাম বিলিরুবিনটা একটু বেশি থাকে, ঠিক আছে? আর 7th ডে থেকে আস্তে আস্তে তোমার কমতে থাকে। প্রিটার্ম বেবির ক্ষেত্রে 5 আর 6 ডেতে বেশি থাকে, এবং 14 দিনের থেকে আস্তে আস্তে কমতে থাকে। টোটাল বিলিরুবিন তোমার কখনো 15 mg/dl এর ওপরে যাবে না। টার্ম বেবির ক্ষেত্রে তো 10 mg/dl এর ওপরে না যাওয়ারই কথা। প্রিটার্ম বেবির ক্ষেত্রে 15 mg/dl এর ওপরে সাধারণত যাবে না। এবং সাধারণত 10 দিনের বেশি প্রিটার্মের ক্ষেত্রে, এই টার্মের ক্ষেত্রে, আর 14 দিনের বেশি প্রিটার্মের ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকবে না। এবং সেরকম কোনো ট্রিটমেন্ট এই জন্ডিসের ক্ষেত্রে তোমার প্রয়োজন নেই। প্রপার ব্রেস্টফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, অ্যাডিকুয়েট হাইড্রেশন, এই দিলেই মোটামুটি তোমার ঠিক হয়ে যাবে বাচ্চা। এবার কোনো বাত অ্যাসফিক্সিয়া আছে কিনা, হাইপোথার্মিয়া, কোনো ইনফেকশন আছে কিনা, সেগুলো তোমাকে চেক করে রাখতে হবে। বোঝা গেল ফিজিওলজিক্যাল জন্ডিস? বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি প্যাথোলজিক্যাল জন্ডিসে। অলমোস্ট 5% অফ নিওনেটস হ্যাভিং তোমার প্যাথোলজিক্যাল জন্ডিস। হোয়াট ইজ প্যাথোলজিক্যাল জন্ডিস? প্যাথোলজিক্যাল জন্ডিস হচ্ছে যেটা উইথিন 24 আওয়ার্স হয়। আরবিসি লাইফ স্প্যান কোনো কমছে বললাম না, বললাম আরবিসির লাইফ স্প্যান কমছে বলে আরবিসির ডিস্ট্রাকশনের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ফলে সিরাম বিলিরুবিন বাড়ছে। বোঝা গেল? বুঝতে পারলে? হ্যাঁ, আরবিসির এন্ড প্রোডাক্ট হলো বিলিরুবিন। আরবিসির লাইফ স্প্যান কেন কমছে? আরবিসির লাইফ স্প্যান তোমার কমছে কারণ লোয়ার এনজাইম, তারপরে তোমার এটিপি লেভেলটা তোমার ডিক্রিজ হয়, সেলুলার ইম্যাচুরিটি থাকে, ফিটাল হিমোগ্লোবিনের হাই কনসেন্ট্রেশন যেটা বললাম, পলিসাইথেমিয়া দেখা যায়, তোমার এই হাই এইচবি লেভেল থাকে, সেই জন্য তোমার রেড ব্লাড সেলের লাইফ স্প্যান কমে। ফলে তোমার যেহেতু তোমার হাই হিমোগ্লোবিনটা হাই থাকে, সেই জন্য তোমার ন্যাচারালি তোমার র্যাপিড টার্ন ওভার হয়, অ্যাডাল্টের থেকে র্যাপিড টার্ন ওভার হয় রেড ব্লাড সেলের,
হিমোগ্লোবিনটা যেহেতু বেশি থাকে। তারপরে তোমার লো এনার্জি স্টোরের জন্য এটিপি, যেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেহেতু তোমার কম থাকে সেই জন্য তোমার সেলের মেনটেনেন্সটা উইকেন্স হয়ে যায়, সেই জন্য তোমার লাইফ স্প্যানটা কমে যায় আরবিসির। বোঝা গেল? মেনলি তোমার ওই হাই এইচবি লেভেল আর এটিপিটার জন্যই মেনলি তোমার ফিটাল আরবিসিটা কমে, আর এনজাইমেটিক অ্যাকশন যেহেতু কম থাকে। আচ্ছা, আর একটা কি, এবার হচ্ছে আমার প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল জন্ডিস বললাম 24 আওয়ার্স, উইথিন 24 আওয়ার্স, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আফটার 72 আওয়ার্সও হতে পারে। প্যাথোলজিক্যাল জন্ডিস আফটার 72 আওয়ার্সও হতে পারে, সেটা তোমাকে ডায়াগনোসিস করে দেখতে হবে যে 15 mg/dl এর বেশি না 15 mg/dl এর কম। আর প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কি হবে, প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে তোমার 5 mg/dl/ডেজ করে কিন্তু টোটাল সিরাম বিলিরুবিন বাড়বে, এবং পার আওয়ারে 0.5 mg/dl করে টোটাল তোমার সিরাম বিলিরুবিন বাড়তে পারে, এবং প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে 15-এর ওপরে যায়। ঠিক আছে, তোমার 15-এর ওপরে সিরাম বিলিরুবিন লেভেল যেতে পারে। এবার কেন প্যাথোলজিক্যাল জন্ডিসটা হচ্ছে, এটাও তাই, এক্সেসিভ তোমার ডিস্ট্রাকশন হচ্ছে আরবিসির। আচ্ছা, এটার মধ্যে মেইনলি যেগুলো আছে, আরবিসির তো এক্সেসিভ ডিস্ট্রাকশন হচ্ছেই, কেন হচ্ছে আরো কিছু কিছু যেটা এই প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে হয়, আর ইজ ইনকম্প্যাটিবিলিটি, মাদার নেগেটিভ বাচ্চা পজিটিভ। এই ক্ষেত্রে হতে পারে G6PD ডেফিসিয়েন্সি, নিওনাটাল সেপ্টিসেমিয়া রয়েছে, কোনো হিমোলাইটিক ডিজিজ রয়েছে সেক্ষেত্রে হতে পারে, সাইটোমেগালিক কোনো ডিজিজ রয়েছে সেক্ষেত্রে হতে পারে, আর কি ক্ষেত্রে হতে পারে, এবিও ইনকম্প্যাটিবিলিটি। এবিও ইনকম্প্যাটিবিলিটিটা কি, মাদারের ব্লাড গ্রুপ ও আর বাচ্চার ব্লাড গ্রুপ এ বা বি এর মধ্যে কিছু রয়েছে, এও এবি এরকম কোনো রয়েছে, সেই ক্ষেত্রে এবিও ইনকম্প্যাটিবিলিটির ফলেও অবশ্য করে বাচ্চার প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে। আর একটা কিসের জন্য হতে পারে, আর এই আইসোইমিউনাইজেশনের মধ্যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, সবাই শুনেছো, আর এই তোমার আইসোইমিউনাইজেশনের ফলে হয়ে থাকে, এর ফলেও কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে। আর একটা কিসের জন্য হতে পারে, আর একটা হতে পারে তোমার গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্সের প্রোডাকশন ডিমিনিশ হওয়ার জন্য বিলিরুবিন বেড়ে যেতে পারে, সেটাকেও তোমার তোমার ব্রেস্ট মিল্ক থেকে হতে পারে, সেটাকে ক্রিগলার নাজার সিনড্রোম বলা হয়। আর হতে পারে কমন বাইল ডাক্ট, মানে লিভারের যে প্রবলেম গুলো রয়েছে, তারপরে তোমার সিফিলিস, গ্যালাক্টোসেমিয়া, ভাইরাল হেপাটাইটিস রয়েছে, ইন্টেরোইন ইনফেকশন রয়েছে, তারপরে তোমার টক্সোপ্লাজমোসিস রয়েছে, ম্যাটার্নাল ডায়াবেটিস হতে পারে, কনসিলড হেমারেজ হতে পারে, সেই সব ক্ষেত্রেও তোমার প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে। বোঝা গেল? এবার তোমার প্যাথোলজিক্যাল জন্ডিসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার প্রোলংড আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, আর একটা হচ্ছে প্রোলংড কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। মেইনলি তোমার বিলিরুবিনটা কনজুগেট না হওয়ার জন্যই তো আমরা এতক্ষণ জানছিলাম যে হাইপারবিলিরুবিনেমিয়াটা হচ্ছে। এটা কিন্তু আবার দুটো ভাগ রয়েছে, এটা প্রোলংড আনকনজুগেটেড জন্য শুধুমাত্র হয়, আর কনজুগেটেডেরও কিছু ভাগ রয়েছে যেটা প্যাথোলজিক্যাল জন্ডিসের মধ্যে পড়ে। এখান থেকে সেরকম কিছু জানতে হবে না, শুধু কারণগুলো জেনে রাখবে। প্রোলংড আনকনজুগেটেডটা নর্মাল, যেটা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, এবিও ইনকম্প্যাটিবিলিটি, G6PD ডেফিসিয়েন্সি, সেপসিস এগুলো থেকেই হয়। আর ওই কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া যেটা রয়েছে, সেটা তোমার ওই কিছু লিভার ডিজিজ, যেরকম বিলিয়ারি অ্যাট্রেসিয়া রয়েছে, এক্সট্রা বা ইন্টারহেপাটিক হেপাটাইটিস, সেপসিস, ইউটিআই, গ্যালাক্টোসেমিয়া, তারপরে তোমার ডাউন সিনড্রোম, এগুলো থেকে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই প্যাথোলজিক্যাল জন্ডিস। বোঝা গেল? প্রোলাউড কনজুগেটেড যেটা জন্ডিস সেটা। বোঝা গেল এই দুটো? আচ্ছা, দুটোর মধ্যে একটা মেন পার্থক্য হচ্ছে, যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কিন্তু ইয়েলোই স্কিন ডিসকালারেশন হয়, স্কিন, ফেস, ক্লেরা, এমনি তো এগুলো আলাদা, যেগুলো বললাম যে তোমার 24 আওয়ার্স পরে হয়,
কবে কবে পিক লেভেলে যায়, কবে থেকে কমতে আরম্ভ করে, সেগুলো তো ঠিক আছে। এছাড়াও তোমার ইয়েলোইশ ডিসকালারেশন হচ্ছে স্কিন তোমার ফেসে বা স্ক্লেরাতে, কিন্তু এদের তোমার এরা অ্যানিমিকও হয় না। এবার এদের তোমার স্টুল কালার, ইউরিন কালারও কিন্তু ঠিক থাকে, ঠিক আছে। কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কি হয়, এদের পাম শোলে মানে হাতের তালু পায়ের তালুতে ইয়েলোইশ ডিসকালারেশন দেখা যায়। আর কি হয়, তোমার ক্লে কালার স্টুল বা হোয়াইট কালার স্টুল, ডার্ক ইউরিন, ইয়েলোইশ ইউরিন হবে হাগিসে তুমি বা ডায়াপারে যদি দেখো, তাহলে সেখানে তুমি ইয়েলোই স্টেন দেখতে পাবে। বাচ্চা প্রচুর দুর্বল হবে, লেথার্জিক হবে, অ্যাবনর্মাল একটু বিহেভিয়ার করতে পারে, আর তোমার অ্যানিমিকও হতে পারে বাচ্চা। এই দুটো কিন্তু মেন ডিফারেন্স এর মধ্যে, বোঝা গেল? ওকে, আচ্ছা আচ্ছা, এবার আসি ক্র্যামারস রুলে, কিভাবে তোমার ডায়াগনোসিস করতে পারো তোমরা। প্রথমত তোমার তোমার বাচ্চাকে দেখে ফিজিক্যাল এক্সামিনেশন করে তুমি বুঝতে পারবে যে আহ, মানে ফ্যামিলি হিস্ট্রি নিতে পারো, মাদারের কোনো প্রবলেম ছিল কিনা, তোমার ম্যাটারনাল ডায়াবেটিস ছিল কিনা, তারপরে আগের বাচ্চার ক্ষেত্রে জন্ডিস হয়েছে কিনা, বা ইবিটি এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে কিনা, বা কোনো ইনফ্যান্ট ডেথ হয়েছে কিনা, মায়ের আর এই তোমার ইনকম্প্যাটিবিলিটি বা এবিও ইনকম্প্যাটিবিলিটি দেখবে। ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় ন্যাচারাল লাইটে বা স্কিন ব্ল্যাঞ্চিং করে, মানে স্কিনকে এরকম স্প্রেড করে তোমাকে দেখতে হবে, বা এরকম এই যে ট্যাপ মতন করো না অ্যাবডোমেনে, আমরা দেখি যেটা আর কি জন্ডিস হলে বা জন্ডিসের মতো মনে হলে বাচ্চার অ্যাবডোমেনে, সেরকম, সেটাকে ব্ল্যাঞ্চিং বলে, সেরকম করে দেখতে হবে। পাম সোল এটা দেখতে হবে। যদি সেরকম মনে হয় ল্যাবরেটরিতে তোমাকে ব্লাড ড্র করে পাঠাতে হবে যে কত আছে। আর একটা যেটা আমাদের রুলস রয়েছে, সেটা হচ্ছে তোমার আহ আর তার সঙ্গে স্টর্চটাও দেখতে হবে অবশ্যই, স্টর্চ টাট্রায়ার্সটা করতে হবে, করা হয় না সাধারণত, তুমি সাধারণত সিরাম বিলিরুবিনই পাঠাতে দেখবে, কিন্তু স্টর্চটাও করা প্রয়োজন, ঠিক আছে। আর একটা আমাদের যেটা রুলস রয়েছে ক্র্যামার্স রুলস বলে, এই যে এইটা ক্র্যামার্স রুলস। ক্র্যামার্স রুলসটা কি? ক্র্যামার্স রুল হচ্ছে এই যে এরকম একটা বাচ্চাকে আমরা 5টা ডিভিশনে ভাগ করব, 5টা ডিভিশনে। ফার্স্ট হচ্ছে, ফার্স্ট যদি ডার্মাল জোন 1 ধরো, এই 5টা ডার্মাল জোন রয়েছে আমার। ফার্স্ট ডার্মাল জোন যদি 1 ধরো, তো যদি শুধুমাত্র দেখো ফেসে, শুধুমাত্র ফেসে রয়েছে, ফার্স্ট শুরু হয় তোমার ফেস থেকে, ফেসটাই প্রথমে হলুদ হয়, তারপরে আস্তে আস্তে চেস্ট, অ্যাবডোমেন, লেগে আস্তে আস্তে তোমার ছড়ায়। এবার লাস্টে তোমার যাই হচ্ছে পামে, হ্যান্ডের পামে আর হচ্ছে ফিটে, লাস্টে এই দুটোতে যাই, ঠিক আছে। এবার ফার্স্টে যদি দেখো যে শুধু মুখটা হয়েছে, অনলি ফেস, তার মানে তুমি ভাববে যে ও মানে মোটামুটি আমরা মানে জাস্ট প্রবাবলি প্রেডিকশন একটা করতে পারি, মানে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বলছি, সিরাম বিলিরুবিন পাঠানোর আগে আমরা যদি প্রেডিক্ট করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে শুধু যদি ফেসে হয়ে থাকে, ভালো করে চেক কর ব্লাঞ্চিং অফ স্কিন টিন করার পরে দেখবে 5 to 7 গ্রাম তোমার গ্রাম পার ডিএল যেটা হচ্ছে এমজি পার ডিএল, সেটা সেইটুকুনি তুমি শুধু সিরাম বিলিরুবিন পাবে হয়তো, মানে প্রেডিকশন এটা আমাদের। এবার ধরো টু, টু জোনে হলো, মানে তোমার আম্বালিকাসের ওপরে মুখটা হলো, আর আম্বালিকাসের ওপরে যতটা যাচ্ছে ততটা হলো, ততটা হলে কি ধরবে 8 to 10 mg পার ডিএল হতে পারে। তারপরে ডার্মাজোন যদি 3-তে, 3 মানে কি তোমার মিড থাই, একদম মাথা থেকে মিড থাই পর্যন্ত, মিড এই অবধি হলে কত হবে, এই অবধি হলে হবে হচ্ছে তোমার ওই প্রেডিকশন 11 to 13। এটা হ্যাঁ, এবার বলতে পারে এটা কিভাবে দেবে, তোমাকে দিয়ে দিল ধরো ওই 4 অবধি দাগ দিয়ে দিল,
প্রথমত বলতেই পারে এটা কি কি রুলস ফলো করছে এরকম একটা ছবি দিয়ে। তারপরে তোমার হতে পারে যে 4 অব্দি দাগ দিয়ে যে প্রবাবলি এর কত সিরাম বিলিরুবিন লেভেল হতে পারে, এগুলো দেয় কিন্তু। কোয়েশ্চেন ফলো করলে দেখতে পাবে। তোমার হচ্ছে আর 4 ডার্মাল জোনে থাকলে কি হবে, টিল লেগস, লেগস অব্দি, ফুট না, জাস্ট লেগস অব্দি হলে সেক্ষেত্রে দেখতে পাবে ওই 11 তোমার 14 টু 17 এরকম এমজি পার ডিএল এরকম সিরাম বিলিরুবিন প্রেডিকশনে থাকবে। আর যদি 5 অব্দি হয় মানে হেড টু টো প্লাস পামেও রয়েছে সোলেও রয়েছে, সেক্ষেত্রে তোমার 18 টু 20 বা 17 এর ওপরে আর কি এই সিরাম বিলিরুবিন লেভেলটা থাকবে। বোঝা গেল? তাহলে ফার্স্টে ফেস দিয়ে শুরু হয়, শেষ হয় হচ্ছে হ্যান্ড সোল, তোমার হ্যান্ডের পাম বা ফিটের সোল দিয়ে। বোঝা গেল কি বললাম? হ্যান্ড আর পা দুটোই 5 হবে মানে বুঝতে পারলাম না। হ্যান্ড আর পা দুটোই 5 হবে মানে পায়ের সোল আর তোমার হ্যান্ডের পাম মানে হাতের তালু আর পায়ের তালু এই দুটো হচ্ছে তোমার যদি হয় একসঙ্গে, তাহলে ধরো মানে পুরো এটা দুটো তো লাস্ট হয়, তার মানে ফুল বডি প্লাস এই দুটো, তার মানে এটা 5 নম্বর ডার্মাল জোনে পারে। তার মানে তোমার হচ্ছে আমরা 18 টু 20 মধ্যে ধরবো। বোঝা গেছে কি বলছি? বুঝলে? ওকে। আচ্ছা, এবার আমার তোমার কিভাবে দেখবো সেটা ডায়াগনোসিসটা গেল, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি ডিরেকশন বলে বলো তো? এই যে যেভাবে তোমার ডিরেকশনে তো পড়িয়েছিলাম, যেভাবে তোমার এই ইয়েটা হচ্ছে কি বলে, আসতেই পারে এরকম কোশ্চেন, যেভাবে তোমার সিরাম বিলিরুবিনটা মানে বাড়ছে বা যেভাবে আর কি জন্ডিসটা স্প্রেড হচ্ছে, সেটাকে কি ডিরেকশন বলে এই পেডিয়াট্রিকের ভাষায়? কি ডিরেকশন বলে সেটাকে? কি ডিরেকশন বলে? অনেক দুটো ডিরেকশন পড়িয়েছিলাম না গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে। সেফালোপডাল। আচ্ছা আচ্ছা, এখান থেকে আর যেটা পড়ার আছে আমি কমপ্লিকেশনটা পরে বলছি। আগে প্রথমত যেটা পড়ার আছে ফটোথেরাপিটা, ঠিক আছে। ফটোথেরাপি সবাই জানো, ফটোথেরাপি ফার্স্ট কে করেছিল? ফটোথেরাপি কে করেছিল ফার্স্ট? ক্রেনের। ফার্স্ট করেছিল ক্রেনের, 1958-এ ফার্স্ট করেছিল ক্রেনের। এই ফটোথেরাপিটা ফার্স্ট ইউজ করেছিল হচ্ছে ক্রেনের। কাকে দেয়া হয় এটা? জেনারেলি তোমার 15 mg/dl এ, কিন্তু তুমি দেখবে মেডিকেল কলেজে টলেজে যদি দেখবে যে 5 mg/dl এর ওপরে গেলেই বলে যে দিয়ে দিন, একবার দুবার ফটোথেরাপি বাচ্চাকে দিয়ে দিন।
সেক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে তোমার হয় এটা তোমার কি করে, আনকনজুগেটেড বা ইনসলিউবল যে বিলিরুবিনটা আছে সেটাকে কনজুগেটেড বা সলিউবল বিলিরুবিনে ট্রান্সপোর্ট করে, এবং যেটা ইউরিন বা স্টুল বা ইউরিন পাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। আর এই ফোটোটা কি করে, ফোটোটা থ্রু ফোটো অক্সিডেশন যে মেথড রয়েছে সেটা কি করে, এই ফ্যাট সলিউবল আনকনজুগেটেড টক্সিক বিলিরুবিনটাকে ডাইরেক্ট তোমার ওয়াটার সলিউবল কনজুগেটেড কালারলেস নন টক্সিক বিলিরুবিনে ট্রান্সফার করে। ফলে কি হয়, বিলিরুবিনের লেভেলটা বডিতে কমে যায়। ফটোথেরাপি কি, ফটোথেরাপি হচ্ছে একটা নন ইনভাসিভ, ইনএক্সপেন্সিভ, easy method of degradation of unconjugated bilirubin by configurational isomerization রয়েছে, স্ট্রাকচারাল আইসোমারাইজেশন রয়েছে এবং ফটো অক্সিডেশন রয়েছে। এই তিনটের মাধ্যমে আনকনজুগেটেড বিলিরুবিনটাকে নাই তোমার কনজুগেটেড সলিউবল করে ইউরিন ফেসিস দিয়ে বার করে দিচ্ছে, নাই তোমার ফটো অক্সিডেশনের মাধ্যমে ওই যে লাইটটার মাধ্যমে কি করছে, ফ্যাট সলিউবল বিলিরুবিনটাকে ডাইরেক্ট ওয়াটার সলিউবল বিলিরুবিনে ট্রান্সফার করে দিচ্ছে। এই দুটো হচ্ছে তোমার মেন এই ফটোথেরাপির কাজ। ফটোথেরাপি হেল্প করে তোমার হেপাটিক এক্সক্রিয়েশন অফ আনকনজুগেটেড বিলিরুবিন ইনটু ইন্টেস্টাইনাল লুমেন। জেনারেলি 15 mg per DL এর উপরে যে সমস্ত বাচ্চাদের টিএসবি যায় তাদেরকেই দেয়া হয়। এখন 5 mg per DL এর উপরে হলেও 10 মিনিমাম 10 এর উপরে হলে তো দেয়া হয় নর্মাল যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে ভাবতে যাও। যদি বাচ্চার কোনো তোমার সেপসিস বা হিমোলাইসিস বা কম্প্যাটিবিলিটি জাতীয় কোনো রোগ না থাকে সেক্ষেত্রে তোমার ফটোথেরাপি দিলেই তোমার হয়ে যায়। ইবিটি দেওয়ার বা এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন আগের দিন বলেছিলাম দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি কোনো কারণে হিমোলাইসিস, সেপসিস বা এবিও ইনকম্প্যাটিবিলিটি আর এজ ইনকম্প্যাটিবিলিটি এই টাইপের কিছু থেকে যায় সেক্ষেত্রে ইবিটি দেওয়ার প্রয়োজন, অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস, ফিজিশিয়ানস অ্যাডভাইস দেয়া হলেও দেয়া যেতে মানে দিতে হতে পারে। বোঝা গেছে? আর তোমার 5 mg per DL এর এদিক ওদিক থাকলে মোটামুটি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিলেই হয়ে যায়। এবার প্রিটার্ম বেবির ক্ষেত্রে যদি 5 mg per DL এর বেশি থাকে বা 15 mg per DL এর বেশি ক্ষেত্রে ইবিটি অনেক সময় অনেক সময়ই দিতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, কি লাইট ইউজ করা হয় ফটোথেরাপিতে? ফটোথেরাপিতে তোমার ইউজ করা হয় ফ্লুরোসেন্স লাইট বা হ্যালোজেন লাইট। ফ্লুরোসেন্স লাইট বা হ্যালোজেন লাইট ইউজ করা হয়। এখন জেনারেলি তোমার ইউজ করা হচ্ছে তোমার কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট সিএফএল বা এলইডি যেটাকে আমরা বলি লাইট ইমিটিং ডায়োড, এই দুটো জেনারেলি এখন ইউজ করা হচ্ছে। যেটা কি কালারের, ব্লু কালার বা ব্লু গ্রিন কালার, যেটা ফ্লুরোসেন্ট টাইপের যে কালারটা আমরা বলি না, ওই কি বলে কিসে ওই যে স্টার টার গুলো কিনতে পাওয়া যায় ফ্লুরোসেন্ট একটা, ওই কেমন একটা মানে কি বলবো, ওটা তো অ্যাকচুয়ালি একটা আঠা টাইপের জিনিস দেখি আমি, ওই ওই জিনিসটা যে কিনতে পাওয়া যায় ওটাকে ফ্লুরোসেন্ট বলে। ওইটা তোমার লাইটটা জেনারেলি ব্লু বা ব্লু গ্রিন টাইপের কালার হবে, সেই টাইপেরই লাইট তোমার ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার কি কি কত কত ওয়েভ লেন্থ আছে এইগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে। আচ্ছা, দু ধরনের লাইট আছে, একটা ব্লু বা ব্লু গ্রিন লাইট আর একটা হোয়াইট লাইট বা ডে লাইট যেটাকে বলা হয়। তোমার এইটার ওয়েভ লেন্থ কত, যদি ব্লু লাইট হয় সেক্ষেত্রে ওয়েভ লেন্থ তোমার হচ্ছে ওই 420 থেকে 600, 420 থেকে 600 nm, এটা হচ্ছে ব্লু লাইটের ওয়েভ লেন্থ। আর ডে লাইট বা হোয়াইট লাইট যেটাকে বলে সেটার ওয়েভ লেন্থ হচ্ছে 550 to 600, 550 থেকে 600। ঠিক আছে? এই দুটো লাইটের ওয়েভ লেন্থ লিখে রাখবে কোথাও, যাতে পড়তে সুবিধা হয়, বই থাকুক যা হোক সেটার কাছে লিখে রাখবে দুটো লাইটের ওয়েভ লেন্থই। আর তোমার অবশ্যই বাচ্চার দেওয়ার সময় বাচ্চার স্কিন কালার এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে।
আবার অনেক অনেক তোমার মেডিকেল কলেজগুলোতে দেখবেই রুরাল টুরাল বা ডিস্ট্রিক্টে এইগুলোতে নেই। মেডিকেল কলেজগুলোতে দেখবে যে ডিস্ট্রিক্টে যদি তোমার মাদার কি বলে চাইল্ডের আলাদা স্পেশাল ইউনিট থাকে, সেক্ষেত্রে দেখতে পাবে ব্লু আর হোয়াইট লাইট কম্বিনেশন কম্বাইন্ড যেটা রয়েছে সেটা কিন্তু আলো আরো ভালো। দেখবে ব্লু আর হোয়াইটের এরকম মানে আলাদা আলাদা করে দেয়া থাকে একটাই লাইট কম্প্যাক্টের মধ্যে, ওটা আরো ভালো। ঠিক আছে। বা দেখবে তোমার ইয়েও দেয়া থাকে কি বলে উম আহ, যেখানে তোমার আরএইচ গুলোতে দেখবে ওয়েভলেন্থটা বলবো, ওয়েভলেন্থটা হচ্ছে তোমার ব্লুর ক্ষেত্রে 420 to 600, আর হোয়াইটের ক্ষেত্রে 550 to 600 এনএম। আচ্ছা, যেটা বলছিলাম আর এইচ গুলোর ক্ষেত্রে দেখবে অনেক সময় এখন চলে এসেছে, তাও যদি কোনো তোমার আর এইচ বা বিপিএইচসি এগুলোতে যদি না থাকে, অনেক সময় দেখবে ওই লাইট অনেক 6টা 8টা টিউব লাইট এক জায়গায় করেও ফটোথেরাপির ব্যবস্থা করা হয়, প্লাস্টিক সিট বা প্লেক্সিগ্লাস টাইপের পলিলাইনিং কভার করে লাইট সোর্সটাকে তোমার ফটোথেরাপি দেওয়া হয়। ঠিক আছে, পোর্টেবল টাইপ ফটোথেরাপি থাকে। সাধারণত 45, যেন লক্ষ্য রাখতে হবে বেবির স্কিন থেকে যেন 45 সেমি ওপরে থাকে, লাইটটা যেন অবশ্যই 45 সেমি ওপরে থাকে যদি ফ্লুরোসেন্ট লাইট হয়। আর তোমার সিএফএল এর ক্ষেত্রে এখন তোমার সেটা আরো 15 থেকে 20 কমে গেছে। আর এলইডি লাইট যদি থাকে সেক্ষেত্রে 35 সেমি ডিস্টেন্স মেনটেন করলেই হবে। অবশ্যই বাচ্চাকে হাগিস পরিয়ে আনার কথা বলতে হবে, কারণ এটা তোমার গোনাডাল ড্যামেজ করতে পারে এই লাইটটা। আর কি করতে হবে দেখবে, আমরা বলি চোখ শুধু হাগিস পরিয়ে গা হাত পাটা খুলে আর চোখে একটা এরম গজ মতো ঢেকে দিবা, আই মাস্কও থাকে, আই মাস্কও থাকে। তো কেন করা হয়, রেটিনাল ড্যামেজ যাতে না হয় আর গোনাডাল ড্যামেজ যাতে না হয়। বোঝা যাচ্ছে? আর অবশ্যই তোমার 2 আওয়ার্স অন্তর অন্তর পজিশন চেঞ্জ করাতে হবে, 2 আওয়ার্স অন্তর অন্তর খাওয়াতে হবে। বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেই কিন্তু এই তোমার ফটোথেরাপি দিতে হবে। হাইপোথার্মিয়া হাইপারথার্মিয়া কিছু হচ্ছে কিনা বাচ্চার চেক করতে হবে। সেরকম ক্ষেত্রে এনজি টিউব বা আইভি ইনফিউশনও দেয়া হতে পারে। কোনো স্কিন র্যাশ কনভালশন কিছু হচ্ছে কিনা দেখতে হবে। 12 আওয়ার্স অন্তর সিরাম বিলিরুবিন চেক করতে হবে। বাচ্চার তোমার ইবিটি বা এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন দরকার কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ডাবল ইউনিট ফটোথেরাপিও দেয়া হয়, দুদিক দিয়ে দেখবে লাইট থাকে, সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই ফাইবার অপটিক কুল বিলি ব্ল্যাঙ্কেটে শোয়াতে হবে। ফাইবার অপটিক কুল বিলি ব্ল্যাঙ্কেট বলে ওটাকে, বিলিরুবিন ব্ল্যাঙ্কেট। ঠিক আছে। আর এফেক্টিভ ফটোথেরাপির জন্য অবশ্যই ফ্লাক্স কতটা মেনটেন করবে, মানে স্পেকট্রাল ইরিডেন্স কতটা থাকবে, 6 to 9 মিউ ওয়াট সেমি স্কোয়ার পার এনএম, এটা মনে রাখবে। এফেক্টিভ ফটোথেরাপির জন্য লাইটের যে স্পেকট্রাল ইরিডেন্স সেটা কত, সেটা হচ্ছে তোমার 6 to 9 মিউ পার সেমি স্কোয়ার পার এনএম। আর ইন্টেন্সিভ ফটোথেরাপির ক্ষেত্রে সেটা 30, ইন্টেন্সিভ ফটোথেরাপির ক্ষেত্রে সেটা 30 মিউ পার সেমি স্কোয়ার পার এনএম। এবং অবশ্যই ফ্লাক্স মিটারটা তোমাকে 100 থেকে 200 ঘন্টা পর পর, এভরি 100 to 200 আওয়ার্স পর পর তোমাকে চেক করতে হবে। এবং ফটোথেরাপি তখনই ডিসকন্টিনিউ করতে পারবে যখন তোমার 2 to 3% এমজি, মানে 2 to 3% ওই সিরাম বিলিরুবিন লেভেলের রিডিউস হবে। এবং তোমার 4 to 6 আওয়ার্স পর থেকেই সিরাম বিলিরুবিন যেহেতু 1 to 2 mg/dl কমতে থাকে, সেক্ষেত্রে যেন 2 to 3% ডিক্রিজ হয় সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। ফটোথেরাপির কি কি কমপ্লিকেশন রয়েছে, ফটোথেরাপির কমপ্লিকেশন রয়েছে বাচ্চার হাইপোথার্মিয়া বা হাইপারথার্মিয়া হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, গ্রিন কালার স্টুল করতে পারে, ইরিটেশন হতে পারে, স্কিন র্যাশ হতে পারে,
হাইপোক্যালসেমিয়া হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, ইলেকট্রিক শক পর্যন্ত বারবার চেক করতে হয় ফটোথেরাপি দিয়ে যে কোনো রকম যে ইলেকট্রিসিটির কোনো রকম ডেফিসিয়েন্ট বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। মানে এরকম শুনে থাকবেন, আমার একটা ঘটনা ঘটেছিল শকে, ফটোথেরাপি দেয়াকালীন শক, মানে ইলেকট্রিক শক খেয়ে বাচ্চা মারা গেছিল। তো সেগুলো লক্ষ্য রাখতে হবে। ব্রোঞ্জ বেবি সিন্ড্রোম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইন ফর ফটোথেরাপি। দেখেছো ব্রোঞ্জ বেবি সিন্ড্রোমের কোনো বাচ্চা? এই যে এরকম দেখতে হয়, জানো, দেখাচ্ছি। এই যে এরকম, হ্যাঁ ডিসকালারেশন হয় বেবি। এই যে এরকম টাইপের কালার হয়, তামাটে তামাটে কালারে চলে আসে। রেকর্ডিং তো অন করা আছে গো, অন করেছি। আজকে তো মানে ইয়ে হয়নি একবারও, মানে লিভ করতে হয়নি একবারও। ও বাবা, দেখো অফ হলে বলো। আচ্ছা, আমাকে তো দেখাচ্ছে, কি জানি, আমাকে তো দেখাচ্ছে, দেখছি। দেখা যাক এবার কি হয় আজকে আবার। আচ্ছা, আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে, তোমার মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে অনেক ক্ষেত্রে ফেনোবারবিটন থেরাপি, যদি ইম্যাচুয়ার লিভার ফিভার হয় সেক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার ফেনোবারবিটন থেরাপি দেয়া হতে পারে। যেমন গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স বা G6PD ডেফিসিয়েন্সি হাই থাকলে সেক্ষেত্রে দেয়া হতে পারে। আর কি কি দেয়া হতে পারে, কোলেস্টাইরামিন বা চারকোল অলসো ইউজ করা হয় তোমার, যেহেতু তোমার গাটে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেশি হয়ে গেলে সেক্ষেত্রে তোমার কোলেস্টাইরামিন বা এখানে আছে, পিয়ার যাদবে আছে, যদি কেউ বুঝতে না পারো। এই যে এইখানে আছে লেখাটা, হ্যাঁ। ইয়ে পড়াচ্ছি, জন্ডিস পড়াচ্ছি, নিওনেটাল জন্ডিস। আচ্ছা, আর একটা যেটা আগের দিন বলেছিলাম, আরেকবার তাও বলে দিচ্ছি, তোমার ইয়ে কি বলে, ইবিডিটা। ইবিডিটা মোস্টলি তোমার বিলিরুবিন যদি ফটোথেরাপি এফেক্টিভ হচ্ছে না, হাইপার বিলিরুবিনেমিয়া রয়ে গেছে, বা তোমার হাইপার বিলিরুবিনেমিয়ার ফলে আগের দিনই বলেছিলাম কার্নিকটেরাস হয়, এটা হাইপার বিলিরুবিনেমিয়ার কমপ্লিকেশন। সেক্ষেত্রে তোমার এই ইবিটি বা এক্সচেঞ্জ ফটোথেরাপিটা করা হয়ে থাকে। সিরিয়াসলি তোমার জেনারেলি আরএইচ আইসোইমিউনাইজিস্ট বা এবিও ইনকম্পেটিবিলিটি বা অ্যান্টি ডি অ্যান্টিবডিস রয়েছে, বা তোমার এরিথ্রোব্লাস্টোসিস বেবির ক্ষেত্রে এই তোমার ইবিটিটা সাধারণত করা হয়ে থাকে। ওই হাইড্রোপিক যে ইনফ্যান্ট গুলো হয় বা সেক্ষেত্রে তোমার করা হয়ে থাকে। কেন কি, এই আর্লি এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন করলে তোমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হওয়ার চান্স কমে যায়। এইগুলো, তারপরে তোমার হিমোলাইসিসটাকে স্টপ করে এই ইবিটিটা, সেক্ষেত্রে তোমার এই ইবিটিটা করা হয়ে থাকে। ঠিক আছে।
আবার তোমার আরএইচ পজিটিভ বেবির ক্ষেত্রে কুম্ব টেস্ট করেও দেখা হয় যে তোমার ইবিটির কোনো দেওয়ার প্রয়োজন আছে কিনা। আনকনজুগেটেড বিলিরুবিনের লেভেল যদি 24 আওয়ার্স ধরে 10 mg/dl রয়ে গেছে, বা 48 আওয়ার্স ধরে 15 mg/dl রয়ে গেছে, কোনো রকম আগা বাড়া মানে কমা কিছু হচ্ছে না, বেড়েই চলেছে, সেক্ষেত্রে দিতে হতে পারে। তারপরে তোমার 0.5 mg/dl এর তুমি বলেছিলাম পার আওয়ারে বাড়বে প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে, যদি তারও বেশি পার আওয়ারে বাড়ে সেক্ষেত্রে দিতে হতে পারে। ঠিক আছে। টিএসবি লেভেল যদি টার্ম বেবির ক্ষেত্রে 20% বেশি বাড়ে এবং পিচাম বেবির ক্ষেত্রে 15% বেশি বাড়ে, সেক্ষেত্রে দিতে হতে পারে। কড ব্লাড হিমোগ্লোবিন যদি 10 mg, মানে কড থেকে ব্লাড নিয়ে তার হিমোগ্লোবিন যদি 10 mg/dl এর কম হয়, সেক্ষেত্রে দিতে হতে পারে। কর্ডের যে ব্লাড নেওয়া হচ্ছে সেই ব্লাডের বিলিরুবিন যদি 5 mg/dl এর বেশি হয়, সেক্ষেত্রেও দিতে হতে পারে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার তোমার আর আর কি কি রয়েছে এর মধ্যে? আর তোমার রয়েছে এবিও কম্প্যাটিবিলিটি আইসিইউ ইমিউনাইজেশনের জন্য বললাম, সেটা তো ইবিটি সেই ক্ষেত্রে দেয়া হয়। আর যেটা রয়েছে তোমার, অবশ্য করে যে ব্লাডটা দেয়া হবে সেই ব্লাডটা যেন ফ্রেশলি কালেক্টেড হয়, মানে 72 আওয়ার্স এর মধ্যে কালেক্টেড হয়। পয়েন্টেড মানে কিভাবে পয়েন্ট করে দেবো? আমি তো আস্তে আস্তেই বলছি, মানে কিভাবে পয়েন্ট করে দেবো বলো, বুঝতে পারছি না। বলো একবার কিভাবে পয়েন্ট করব। এরকম তো হবে না, মানে এরকম করলে তো তোমার সব, ধরো অনেক কিছুই বলতে হবে, অনেক মানে কি বলবো, বেশিরভাগটাই এখানে ইম্পর্টেন্ট। এই যে ধরো জন্ডিসের অন্য কোনো সাবজেক্ট, মানে আমি চ্যাপ্টারের দিকে যাচ্ছি না, আমি শুধু জন্ডিসের কথাই বলছি। জন্ডিসের তো তোমার প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের তো মানে পুরো আর কি, মানে পুরোটাই একটা তোমাকে খাতায় লিখে দিতে হবে, তোমাদের আবার সেটা থেকে টুকবে তোমরা, এরকম একটা ব্যাপার হবে। পুরোটাই কিন্তু আমি যে পিডিএফ দিচ্ছি তার মধ্যে রয়েছে। এবার আমি পড়ার সময় কিন্তু এর জন্য বলেও দিচ্ছি যে এইটা বেশি ইম্পর্টেন্ট, এইটা তোমরা লিখে নাও। এবার শর্টে লিখতে, তুমি যদি ভাবো যে পুরোটা পয়েন্ট করে করে লিখবে, হবে না। এবার যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে যে এখানটায় বুঝতে পারছি না, এখানটায় আরেকবার বলুন, আমি লিখবো। বুঝতে পারলে? মানে যদি পুরোটা ওরকম নোটস করে করে দিতে হয়, তাহলে হচ্ছে মানে পুরো বই, একটা বই লেখা হয়ে যাবে। ঠিক আছে। আমাকে বলবে যে এই জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জায়গাটায় লিখতে পারলাম না, আমি একবার বলবো, তাহলে লিখে নেবে। বুঝতে পেরেছো? আর সবটাই আমি যে পিডিএফ গুলো পাঠাই তার মধ্যে রয়েছে, যদি কিছু বাদও চলে যায় তোমরা যদি পরে খুলে দেখো, দেখবে, দেখলেই মনে পড়ে যাবে। আর আশা করি সবার কাছে পারুল দত্ত তো সবার কাছেই আছে নাকি, কম বেশি? পারুল দত্ত আছে তো সবার কাছে? হ্যাঁ, পারুল দত্ত দেখবে মোস্টলি আছে। আমি যেটা যেটা এক্সট্রা যেরকম বললাম, ওই হোয়াইট লাইটের তোমার ওয়েভ লেন্থটা আমি বললাম লিখে নাও, এরকম আমি বলে দেবো। আর যদি তাও না লিখতে পারো, আমাকে তোমরা বলবে, আমি বলে দেবো। ঠিক আছে, আর একবার করে বলবো। নেই যার কাছে কোনো অসুবিধা নেই, আমি তো পাঠিয়ে দিচ্ছি, সেটা দেখেই পড়ে নেবে। আচ্ছা। আর তো কি বললাম যে ইবিটির ক্ষেত্রে অবশ্যই ফ্রেশলি ব্লাড যেটা কালেক্ট করা হবে সেই ব্লাড দিতে হবে, মানে উইথিন 72 আওয়ার্স এর মধ্যে যে ব্লাড কালেক্ট করা হবে সেই ব্লাড। আর তোমার মেইনলি ইবিটির ক্ষেত্রে কি হয়, 160 to 180 ml পার কেজি একটা এক্সচেঞ্জ, এই একটা যে এক্সচেঞ্জ হবে ব্লাড এক্সচেঞ্জ যেটা, সেটা একটা এক্সচেঞ্জ ট্রান্সফিউশনেই তোমার 160 to 180 ml পার কেজি ব্লাড এক্সচেঞ্জ হবে, যেটা রিপ্লেস করবে 80 to 90% ফিটাল ব্লাডকে। যেটা রিপ্লেস করে, এটা এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ফ্রেশলি কালেক্টেড উইথিন 72 আওয়ার্স। আর একটা হচ্ছে তোমার
160 to 180 ml পার কেজি একটা ট্রান্সফিউশনে রিপ্লেস করবে 80 to 90% অফ ফিটাল ব্লাডকে। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে লিখে নাও, যাদের কাছে পিয়ার যাদব নেই বা যাই নেই, যাই হোক কেউ লিখতে চাইলে লিখে নাও। ইবিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে, অবশ্য করে ইবিটির ক্ষেত্রে কিন্তু কোনো ইন্ট্রাভেনাস ভেন দেখা হয় না, আম্বালিকাল ভেন এবং আম্বালিকাল আর্টারির মাধ্যমে ইবিটি করা হয়। আম্বালিকাল ভেন এবং আম্বালিকাল আর্টারিতে ক্যানিউলেশন করে এই ইবিটি করা হয়ে থাকে। আর কি? ইউজ পুল অ্যান্ড পুশ টেকনিক, মানে কি, ধরো 5 to 10 ml ব্লাড যদি পুল হয়, মানে বেবির বডি থেকে নেওয়া হলো সেম অ্যামাউন্ট অফ ব্লাড, সেই টাইমেই তোমাকে পুশ করে বডিতে দিতে হবে, বেবির বডিতে। বোঝা গেল? আর একটা কি, 1 mm সাইজ, 1 mm সাইজের ক্যাথেটার আম্বালিকাল ভেনে দেয়া হয়, যে 1 থেকে 7 mm, এই তোমার 7 cm, যেরকম যে বাচ্চার ক্ষেত্রে লাগে, যাতে তোমার ক্যাথেটারটা ইনফেরিয়ার ভেনা কাভা পর্যন্ত পৌঁছায়, হার্টের ইনফেরিয়ার ভেনা কাভা পর্যন্ত যাতে ক্যাথেটারটা পৌঁছায়, সেই জন্য আম্বালিকাল ভেনের মাধ্যমে 1 mm সাইজ থেকে 7 cm সেমি সাইজ পর্যন্ত এই ক্যাথেটার পাস করানো হয়। আর ক্যালসিয়াম গ্লুকোনেট দেয়া হয়, অবশ্য করেই ইবিটি দিলে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। তোমার আফটার 50 ml অফ এক্সচেঞ্জ, মানে 50 ml ব্লাড এক্সচেঞ্জের পরে, প্রত্যেক 50 ml ব্লাড এক্সচেঞ্জের পরে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে, যাতে টিটেনি প্রিভেন্ট করা যায়। টিটেনাস যেহেতু হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে টিটেনিটাকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা যেটা বাকি ছিল আমাদের, আনকনজুগেটেড বিলিরুবিনেমিয়ার তোমার কি কি কমপ্লিকেশন যদি বলো, সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট এনকেফেলোপ্যাথি আর একটা হচ্ছে কার্নিকটেরাস। ঠিক আছে, ট্রানজিয়েন্ট এনকেফেলোপ্যাথিটা কি? আচ্ছা, প্রথমত হচ্ছে তোমার আনকনজুগেটেড বিলিরুবিনটা কি করে? আনকনজুগেটেড বিলিরুবিনটা তোমার ব্রেন সেলকে পেনিট্রেট করতে পারে, ঠিক আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে ও ব্রেন সেলকে পেনিট্রেট করতে পারে, ফলে তোমার এই নিউরোলজিক্যাল ডিসফাংশন, ডেথ, এই সমস্ত ব্যাপারগুলো তোমার ঘটে। যদি অনেক দিন ধরে আনট্রিটেড তোমার হাইপার বিলিরুবিনেমিয়া থাকে, সেক্ষেত্রে তোমার এই কাণ্ডগুলো হতে পারে। সেক্ষেত্রে কি কি হতে পারে বললাম, ট্রানজিয়েন্ট এনকেফেলোপ্যাথি। ট্রানজিয়েন্ট এনকেফেলোপ্যাথি কি? একটা নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, যেখানে বাচ্চার প্রচুর পরিমাণে লেথার্জি হয়ে পড়বে, বিলিরুবিন লেভেল তো অনেক হাই থাকবে। এইটার ক্ষেত্রে কিন্তু তুমি যদি ভাবো, বহুদিন বলি না, অনেকে দেখবে বলে পাড়ার দিদারা, যে জন্ডিস হয়ে পেকে গিয়েছিল, দিয়ে বাচ্চাটা মারা গেছে, এরকম বলে। এটা কিন্তু এই সম্পূর্ণ ট্রানজিয়েন্ট এনকেফেলোপ্যাথির জন্য হতে পারে। এটার জন্য অবশ্যই রিকভারি পসিবল, রিকভারি শুধুমাত্র পসিবল একে ইবিটি করতে হবে তবে, এবং প্রম্পট অ্যাকশন নিতে হবে। যখনই জানতে পারবে তখনই প্রম্পট অ্যাকশন নিয়ে বিভিন্ন রকম তোমার ওরোইক অ্যাসিড টাইপের মেডিসিন দেয়া হয়, এবং তার সঙ্গে ইবিটি। আর কার্নিকটেরাসটা কি? কার্নিকটেরাসটা হচ্ছে তোমার আনকনজুগেটেড বিলিরুবিনের টক্সিসিটির ফলে হয়, ঠিক আছে। এক্ষেত্রে তোমার কি হয়, এটা সাধারণত তোমার নিউরনের নেক্রোসিস হয়ে যায়, ব্যাসাল গ্যাংলিয়াতে যে নিউরন থাকে তার নেক্রোসিস হয়ে যায়, হিপ্পোক্যাম্পাল কর্টেক্সে, সাবথ্যালামিক নিউক্লিয়াতে, সেরিব্রেলামে তোমার গ্লায়োসিস দেখা যায়। সেরিব্রাল কর্টেক্স সাধারণত তোমার এফেক্টেড হয় না, এছাড়া তোমার রেনাল টিবুলারে, ইন্টেস্টাইনাল মিউকোসাতে, প্যানক্রিয়াটিক সেলে, এইগুলোতে সবকিছুতেই নেক্রোসিস হয়ে যায়, ফলে জিআই ব্লিডিং দেখা যায়, হিমাচুরিয়া দেখা যায়, এই জিনিসগুলো দেখা যায়। কার্নিকটেরাসের বাচ্চার ক্ষেত্রে কি দেখা যাবে?
তোমার শাকিং কম থাকবে, হাই ফিভার, হাই পিচড ক্রাই, কনভালশন দেখা যাবে। এইগুলো সাধারণত মনে রাখবে। কার্নিকটেরাসটা হচ্ছে তোমার আনকনজুগেটেড বিলিরুবিনের টক্সিসিটির ফলে হয়। এটা তোমার নিউরন সেলগুলোই নেক্রোসিস করে, ব্যাসাল গ্যাংলিয়ার নিউরন সেলে করে, এদিকে তোমার সেরিবেলামের করে, গ্লায়োসিস করে, আর এদিকে তোমার ইন্টেস্টাইনাল মিউকোসা প্যানক্রিয়াটিক সেলে নেক্রোসিস দেখা যায়। জাস্ট এইটুকুনি মনে রাখলেই হবে। বোঝা গেল? আর এখান থেকে তোমার মেইনলি ক্র্যামার্স রুলটা মনে রাখবে, আর হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যাল জন্ডিসের ডিফারেন্সটা মনে রাখবে, আর এদিকে তোমার ওই এবিএ কম্প্যাটিবিলিটি আর আরএইচ কম্প্যাটিবিলিটির ফলে কি হচ্ছে সেটা মনে রাখবে। আর অবশ্য করে এই ফটোথেরাপির যে লেন্থ গুলো বললাম, কি কি মেনটেন করতে হবে, নার্সের রেসপন্সিবিলিটি, এইগুলো মনে রাখবে। বোঝা গেল কি বললাম এতক্ষণ পর্যন্ত? বোঝা গেছে? ঠিক আছে। কোনো অসুবিধা হলে বলো, কেউ লিখতে না পারলে পরের দিন আমাকে বলো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। না, আর কোনো ডিজিজ, এই তো শুরু করলাম। ডিজিজ বলতে বোধহয় শুধু হাইপোথার্মিয়াটা পড়িয়েছি, হাইপোথার্মিয়াটা। হ্যাঁ, আর হাইপোথার্মিয়াটাই হয়েছে শুধু, আর কিছু হয়নি। না, আজকে আর করব না। ওকে, গুড নাইট।